অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আলোচনার বিষয় ক্লাসিক্যাল রিয়ালিজম। আন্তর্জাতিক সম্পর্কের যে তাত্ত্বিক চিন্তাধারাগুলি রয়েছে তার মধ্যে এটি একটি। তবে আজকে আমরা ক্লাসিক্যাল রিয়ালিজম অর্থাৎ সনাতন বাস্তববাদের বেসিক কনসেপ্ট অর্থাৎ প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করব। পয়েন্টস কভার: ডেফিনেশন অফ ক্লাসিক্যাল রিয়ালিজম, হিস্টোরিক্যাল রুটস, theorists of classical realism, essential key points of classical realism, and criticism. Definition of classical realism অর্থাৎ সনাতন বাস্তববাদের সংজ্ঞা। Realism is a school of thought that explain international relations in terms of power. তার মানে এই রিয়ালিস্টরা ক্লাসিক্যাল রিয়ালিস্টরা আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষমতার পরিপ্রেক্ষিতে আলোচনা করেন এবং তারা মনে করেন যে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হলো ক্ষমতা। এবার বলছে this exercise of power by states towards each other in some time just power politics. আন্তর্জাতিক সম্পর্কে এই রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে ক্ষমতার অনুশীলন করে থাকে অর্থাৎ পাওয়ার পলিটিক্স। হিউম্যান নেচারে বলছে যে মানুষের মধ্যে জন্মগতভাবে ক্ষমতা লিপ্সতা রয়েছে আর তার প্রতিফলন আমরা আন্তর্জাতিক সম্পর্কে দেখতে পাই রাষ্ট্রের ভিত্তিতে। এই রাষ্ট্রগুলি ক্ষমতাকে কেন্দ্র করে কম্পিটিশনের মধ্যে জড়িয়ে পড়ে এবং দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তারপর বলছে পাওয়ার পলিটিক্স। পাওয়ার পলিটিক্স মানে হচ্ছে ক্ষমতার রাজনীতি। আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রগুলো তার ক্ষমতার রাজনীতি করে। রাষ্ট্রগুলোর উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতা বৃদ্ধি করানো। যখন একটি রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি হয়, অন্য রাষ্ট্রের কিন্তু ক্ষমতাহীনতা দেখা দেয় এবং এদের টার্গেটই হচ্ছে কিভাবে নিজেদের ক্ষমতাকে বাড়িয়ে নেওয়া যায়। অর্থাৎ রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কে ক্ষমতা বাড়ানোর দিকেই প্রধান লক্ষ্য রেখে থাকে। স্টেট সেন্ট্রিক অ্যাপ্রোচ। তার মানে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রগুলো কিন্তু তাদের নিজেদের যে ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য আন্তর্জাতিক সম্পর্কে প্রবেশ করে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রাথমিক একক হচ্ছে রাষ্ট্র অর্থাৎ প্রাইমারি অ্যাক্টরই হচ্ছে কিন্তু রাষ্ট্র। অর্থাৎ সেখানে নিজেদের স্বার্থ চরিতার্থ করাই হলো রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। কিন্তু কোনো ধরনের মরাল প্রিন্সিপাল বা নৈতিক যে নীতি এখানে কিন্তু কার্যকর করে না। তার মানে আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রগুলো তার স্বার্থ চরিতার্থ করতেই প্রবেশ করে। হিস্টোরিক্যাল রুটস অর্থাৎ ক্লাসিক্যাল রিয়ালিজমের ঐতিহাসিক প্রেক্ষাপট। Ancient thinkers. The foundation of classical realism can be traced back to ancient Greece with the writings of Thucydides, who highlighted power dynamics in the conflict between Athens and Sparta. Thucydides হলেন এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশনের হিস্টোরিয়ান। তিনি তার পেলোপনেশিয়ান ওয়ার বইটিতে স্পার্টা এবং অ্যাথেন্সের যে যুদ্ধ হয়েছিল তার ব্যাখ্যা করেছেন এবং বিশ্লেষণ করেছেন। সেখানে তিনি পাওয়ার ডায়নামিকটি দেখিয়েছেন অর্থাৎ ক্ষমতার যে গতিবিদ্যা সেখানে তিনি তুলে ধরেছেন। আর এটিই হলো ফাউন্ডেশন অফ ক্লাসিক্যাল রিয়ালিজম। দ্বিতীয়, রেনেসাঁস অ্যান্ড এনলাইটেনমেন্ট। Thinkers like Niccolo Machiavelli and Thomas Hobbes further developed these ideas, with Machiavelli emphasized the brutal nature of power politics or political power, and Hobbes describing the state of nature as a war of all against all. তার মানে হলো ম্যাকিয়াভেলি এবং থমাস হব আবার এই চিন্তাধারাটাকে ডেভেলপ করেছেন। ম্যাকিয়াভেলি ব্রুটাল নেচার অফ পলিটিক্যাল পাওয়ারের কথা বলেছেন অর্থাৎ এই পলিটিক্যাল পাওয়ারের যে নির্মম যে প্রকৃতি সেটির কথা বলেছেন
এবং হবস বলেছেন যে প্রকৃতি রাজ্যে মানুষ প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকে যুদ্ধ ঘোষণা করে। ওয়ার অফ অল এগেনস্ট অল। 20th century formalization. The theory was formalized in the 20th century by figures like E.H. Carr and Hans de Morgenthau, who are considered key features, sorry, key figures in the development of modern realism as a distinct field of study. 20th সেঞ্চুরিতে ইএইচ কার এবং হান্স মর্গানথাউ এরা দুজনে এই ক্লাসিক্যাল রিয়েলিজমকে আবার ফর্মালাইজেশন করেছে। সেখানে তারা এই ক্লাসিক্যাল রিয়েলিজমকে একটি ডিস্টিংক্ট ফিল্ড অফ স্টাডি হিসেবে তুলে ধরেছে। তাহলে মোটামুটিভাবে হিস্টোরিক্যাল রুটসটা আমাদের বোঝা হলো বা জানা হলো। থিওরিস্ট অফ ক্লাসিক্যাল রিয়েলিজম: সান তজু, এনশিয়েন্ট চাইনিজ স্ট্র্যাটেজিস্ট; থুকিডিডিস, এনশিয়েন্ট গ্রিক হিস্টোরিয়ান; নিকোলো ম্যাকিয়াভেলি, Italian political scientist; Thomas Hobbes, English political philosopher; Hans de Morgenthau, German American political scientist. মোটামুটিভাবে এই পাঁচজনকেই আমরা ক্লাসিক্যাল রিয়েলিজমে পড়ে থাকি। কি পয়েন্টস অফ ক্লাসিক্যাল রিয়েলিজম: সেলফ হেল্প, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে ক্ষেত্রে যে নৈরাজ্য রয়েছে, সিকিউরিটি ক্রাইসিস রয়েছে, এই কারণে প্রত্যেকটি রাষ্ট্র নিজস্ব সিকিউরিটি এবং প্রোটেকশনের জন্য তারা তাদের মিলিটারি পাওয়ার বৃদ্ধি ঘটায় অথবা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে অ্যালায়েন্সে গিয়ে জোট তৈরি করে, ক্ষমতার জোট। এটা সেলফ হেল্প। সিকিউরিটি ডিলেমা: সিকিউরিটি ডিলেমা হচ্ছে এই যে সিকিউরিটি ক্রাইসিস হয়, এই সিকিউরিটি ক্রাইসিসটা তৈরি হয়, এই ক্রাইসিসটার ভীষণ একটা ইনসিকিউর সিচুয়েশন তৈরি করে রাষ্ট্রের ক্ষেত্রে, এবং সেই জন্য রাষ্ট্রকে এনহ্যান্স করতে হয় নিজের সিকিউরিটিকে। এই এনহ্যান্স করাটাকেই কিন্তু আমরা সিকিউরিটি ডিলেমা বলতে পারি। এনশিওর ন্যাশনাল ইন্টারেস্ট: আমরা প্রথমেই দেখেছি যে আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে চরিতার্থ করার জন্যই কিন্তু প্রবেশ করে, আর এই ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করাই রাষ্ট্রের অন্যতম কাজ। পাওয়ার পলিটিক্স: The realists believe that international relations are fundamentally a struggle for power. অর্থাৎ স্ট্রাগল ফর পাওয়ার বলতে বলা যেতে পারে যে ক্ষমতার জন্য সংগ্রাম। আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদীরা মনে করেন প্রত্যেকটি রাষ্ট্র ক্ষমতার জন্য সংগ্রাম করে, কারণ ওখানে একটি নৈরাষ্ট্র রয়েছে বা নৈরাষ্ট্র রয়েছে, ইনসিকিউরিটি রয়েছে, অর্থাৎ নিজস্ব ক্ষমতাকে যদি এস্টাবলিশ না করা যায় তাহলে ইনসিকিউরিটির সমস্যা হবে এবং অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। এবং এইসব কারণগুলো মাথায় রেখেই কিন্তু ক্ষমতার রাজনীতি বা পাওয়ার পলিটিক্স আন্তর্জাতিক সম্পর্কে করে থাকে। কি পয়েন্টস অফ ক্লাসিক্যাল রিয়েলিজম, অর্থাৎ এই ক্লাসিক্যাল রিয়েলিজমের কি পয়েন্টস গুলো আলোচনা করব। সভারেন্টি: সভারেন্টি হলো সার্বভৌম ক্ষমতা। আমরা জানি যে রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতার মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করে এবং আইন শৃঙ্খলা বজায় রাখে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটি রাষ্ট্র সার্বভৌম, সেখানে কিন্তু এই রাষ্ট্রগুলোর মধ্যে একটি ইনসিকিউরিটির জন্ম হয়, কারণ প্রত্যেকেই সার্বভৌম, প্রত্যেকেই ক্ষমতা বৃদ্ধি ঘটাচ্ছে এবং এই পাওয়ারকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। অ্যানার্কি: আন্তর্জাতিক স্তরে কোনো ধরনের কোনো কেন্দ্রীয় সংস্থা নেই যা রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আমরা
কেন্দ্রীয় স্তরে অর্থাৎ আন্তর্জাতিক স্তরে কোনো ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা সেন্ট্রাল অথরিটি দেখতে পাই না। সেই জন্য আন্তর্জাতিক স্তরে প্রত্যেকটি সার্বভৌম রাষ্ট্র তার নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এগিয়ে যাচ্ছে বা আসছে। সেখানে দেখা যাচ্ছে একটি অ্যানার্কি অর্থাৎ রাষ্ট্রহীনতা তৈরি হয়। রিয়েলিস্টরা বলছে আন্তর্জাতিক স্তরে কোনো ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা সেন্ট্রাল অথরিটি না থাকার জন্য রাষ্ট্রহীনতা বা অ্যানার্কি তৈরি হচ্ছে। স্টেট সেন্ট্রিজম আমরা প্রথমেই দেখেছি যে রাষ্ট্রগুলো আন্তর্জাতিক সম্পর্কে তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে তারা যায় তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে এবং নিজেদেরকে সার্ভাইভ করতে। এছাড়া এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকের নিজস্ব সিকিউরিটি। অর্থাৎ প্রতিটি রাষ্ট্র নিজের নিরাপত্তা, নিজের স্বার্থ, নিজের সার্ভাইভালের যে দিকগুলো রয়েছে সেগুলোকে সামনে রেখেই রাষ্ট্র কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে যায়। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রই হলো প্রাথমিক একক। পাওয়ার ম্যাক্সিমাইজেশন আমরা আগেই পড়লাম পাওয়ার ম্যাক্সিমাইজেশনের কথা। তার মানে হলো কোনো সেন্ট্রাল অথরিটি না থাকার জন্য প্রত্যেকটি রাষ্ট্র তাদের ক্ষমতা বৃদ্ধি করার দিকে এগিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? সার্ভাইভ করার জন্য। কোনো রাষ্ট্রই কখনোই কিন্তু তাদের ক্ষমতাকে সংকোচন করছে না, বৃদ্ধি ঘটাচ্ছে নিজস্ব সিকিউরিটির জন্য। এবং এখানে বলছে this can involve building up the military, strengthening their economy and forming alliance। তার মানে ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট, ছোট রাষ্ট্রগুলো একত্রিত হয়ে একটি ক্ষমতার জোট তৈরি করছে বড় রাষ্ট্রের শোষণ থেকে বা বড় রাষ্ট্রের শোষণ ঠিক নয়। এখানে বড় রাষ্ট্রের যে দমন থেকে বাঁচবার জন্য বা তাকে চ্যালেঞ্জ করার জন্য। আবার বহু রাষ্ট্র এককভাবে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে তাদের ক্ষমতা বাড়ানোর জন্য বা সিকিউরিটির উদ্দেশ্যে। তাহলে মোটামুটিভাবে আমরা কি পয়েন্টসটি কিছুটা বুঝতে পারলাম। ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনা। আমরা দেখব যে ক্লাসিক্যাল রিয়ালিস্টরা যে চিন্তাধারাগুলো আমাদের সামনে এনেছে আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে সেগুলোর কি কি সমালোচনা হতে পারে। পেসিমিস্টিক ভিউ অফ হিউম্যান নেচার অর্থাৎ মানুষের অন্ধকার দিকগুলোকেই তারা তুলে ধরেছে। যেমন সেলফিশনেস, পাওয়ার সিকিং এইসব বিষয়। তারা কখনোই কিন্তু মানুষের যে অন্য দিকগুলো রয়েছে অর্থাৎ কোঅপারেশন, পরিবর্তনশীলতা এইগুলোর কথা কিন্তু তারা বলেন। দ্বিতীয়ত স্টেট সেন্ট্রিক বায়াস অর্থাৎ এই তাত্ত্বিক চিন্তাধারা আলোচনা করতে গিয়ে তারা রাষ্ট্রকেন্দ্রিকতার বিষয়ে আলোচনা করেছে। কিন্তু রাষ্ট্র ছাড়াও আন্তর্জাতিক সম্পর্কে বা আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন ধরনের সংগঠন তারা তাদের কাজ করে চলেছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সব বিষয় কিন্তু কোনো কথাই তারা বলেননি। যেমন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তারপর বিভিন্ন টেররিস্ট গ্রুপ, তারপর বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংগঠন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ইউএন প্রমুখ। এছাড়া আরেকটি বিষয়, তৃতীয়ত বলছে নেগলেক্ট অফ নন ট্র্যাডিশনাল ইস্যুস অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে সমতা, রাজনীতি ছাড়াও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আন্তর্জাতিক সম্পর্ককে নানানভাবে প্রভাবিত করে। অর্থাৎ সেই বিষয়গুলোকে নিয়ে এই ক্লাসিক্যাল রিয়ালিস্টরা কিন্তু আলোচনা করেনি। যেমন ক্লাইমেট চেঞ্জ, প্যান্ডেমিক, হিউম্যান রাইটস প্রমুখ। ইনএবিলিটি টু এক্সপ্লেইন কোঅপারেশন অ্যান্ড পিস অর্থাৎ রিয়ালিস্টরা শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কনফ্লিক্ট এবং পাওয়ার রিলেটেড কম্পিটিশনের উপরই জোর দিয়েছেন। তারা আন্তর্জাতিক সম্পর্কের যে বিভিন্ন কোঅপারেশন এবং পিস রিলেটেড যে কাজকর্ম হয়ে থাকে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা সেই অর্থে কোনো আলোচনা করেননি। পঞ্চমত ফেলিয়ার টু প্রেডিক্ট মেজর চেঞ্জেস অর্থাৎ
আন্তর্জাতিক সম্পর্কে যে মেজর কোনো চেঞ্জেস আসতে পারে, সে ব্যাপারেও তারা কিন্তু প্রেডিকশন করেনি বা প্রেডিকশন করতে পারেনি। এই যে আমাদের কোল্ড ওয়ারের সমাপ্তির পরে অর্থাৎ কোল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে আন্তর্জাতিক রাজনীতির যে পরিবর্তন এসেছে এবং কোল্ড ওয়ারের যে সমাপ্তি ঘটবে সেই ব্যাপারে যে প্রেডিকশন এইগুলোও কিন্তু তারা করেননি। শেষ অর্থাৎ ষষ্ঠ কি বলছে? কনজারভেটিভ অ্যান্ড স্ট্যাটাস কো বায়াস অর্থাৎ তারা ভীষণভাবে কনজারভেটিভ। অর্থাৎ ক্লাসিক্যাল রিয়ালিস্টরা ভীষণভাবে কনজারভেটিভ। তারা মনে করেন যে আন্তর্জাতিক সম্পর্ক যে রুলস গুলো রয়েছে, বেসিক রুলস রয়েছে সেটা কখনোই পরিবর্তন হবে না। সেটা চিরন্তনভাবে একই থেকে যাবে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বারবার পরিবর্তিত হয়েছে এবং বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। এর সাথে, সাথে আন্তর্জাতিক সম্পর্কের যে বেসিক রুলস রয়েছে সেগুলোও পরিবর্তন হয়েছে। সেই ব্যাপারেও কিন্তু তাদের কোনো ধরনের বক্তব্য নেই। তাহলে মোটামুটিভাবে আজকে আমরা ক্লাসিক্যাল রিয়ালিজমের বেসিক যে কনসেপশন সেটা বুঝতে পারলাম।